আমার বাড়ি একটা টিলার ওপর। উঁচু থেকে দেখলাম এই অবিশ্বাস্য দৃশ্য। চকিতে বুঝলাম যে উচ্চতায় ধেয়ে আসছে ওই রশ্মি রেহাই দেবে না হয়তো পাহাড় চূড়োর এই বাড়িকেও। নাগালের মধ্যেই রয়েছে যে। হলেও তাই, বাগান থেকেই দেখতে পেলাম বাড়ির মাথায় দুটো লম্বা চিমনির একটা আচমকা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, ঠিক যেন কামানের গোলায় গুঁড়িয়ে গেল প্রস্তর চিমনি। তড়াক করে দাঁড়িয়ে উঠে বলেছিলাম রুদ্ধশ্বাসে, অসম্ভব, এখানে আর থাকা যাবে না। আতঙ্কে কাঠ হয়ে গিয়ে তারস্বরে বলেছিল স্ত্রী, কিন্তু যাবেটা কোথায়? লেদারহেডে তোমার ভাইদের বাড়িতে। বউকে ঠেলে বাড়ি থেকে বের করতে করতে বলেছিলাম গলার শির তুলে। পাহাড় থেকে বেগে নামতে নামতেই দেখলাম টকবগিয়ে ঘোড়া ছুটিয়ে আসছে একদল সৈন্য। দুজন তড়াক করে নেমে পড়ল ঘোড়ার পিঠ থেকে। বাড়ি বাড়ি গিয়ে হেঁকে বলতে লাগলো, পালান পালান, মঙ্গল গ্রহের আতঙ্করা এদিকেই আসছে। ঝটপট চলে গেলাম গাঁয়ের সরাইখানায়। মালিকের একটা এক ঘোড়ার গাড়ি আছে জানতাম। আস্তা বলেই দেখলাম ভয়ের তো ঘোড়াটাকে পা ঠুকতে। মালিকও বেরিয়ে এসেছিল আমাকে দেখে। দ্রুত কণ্ঠে বলেছিলাম, 2 পাউন্ড ভাড়া দেব, আজ রাতেই ফিরে পাবেন আপনার গাড়ি ঘোড়া সমেত। ভাড়াটা খুব বেশি, কাজেই এক কথাতেই রাজি হয়ে গেল সরাইখানার মালিক। দ্রুত বাড়ি এসে দরকারি জিনিসপত্র প্যাক করে নিলাম, গাড়িতে এনে রাখলাম। বউকে নিয়ে পাশাপাশি বসলাম চালকের আসনে। চাবুক হাঁকড়ে ঘোড়া ছুটিয়ে দিলাম তক্ষুনি। দেখতে দেখতে এসে পড়লাম পরিচ্ছন্ন প্রশান্ত প্রাকৃতিক পরিবেশে। ধোঁয়া আর আওয়াজ পড়ে রইল পেছনে। রোদ ওঠার পর দেখলাম দুপাশের ঝোপে অগুন্তি গোলাপ ফুল মিষ্টি রোদ্দুরে যেন হাসছে। পাহাড়ের মাথায় উঠে তাকিয়ে দেখেছিলাম পেছনে রাশি রাশি কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে। ধোঁয়ার মধ্যে থেকে ঝলসে উঠছে লাল আগুন। পূর্ব আর পশ্চিমে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে তাল তাল ধোঁয়া। তার মানে মঙ্গল গ্রহীরা নারকীয় উল্লাসে অগ্নি সংযোগ করছে সবকিছুতেই। তাপরশ্মির পাল্লায় যা পড়ছে ছাড় খাড় করে দিচ্ছে বিকট বিধ্বংসী লালসায়। পূর্ব থেকে পশ্চিমে শুধু ধ্বংস আর ধ্বংস। চোখে জল এসে গেল আমার। নির্বিঘ্নে পৌঁছালাম লেদারহেডে। সংবর্ধনা জানালো স্ত্রীর ভাইয়েরা। ব্যাপার কি জানতে চাইলো গাড়ি থেকে নেমে দাঁড়াতেই। সব খুলে বললাম। ঘণ্টাখানেক জিরেন দিলাম ঘোড়াটাকে। তারপরে স্ত্রীকে ওদের হেফাজতে রেখে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তখন রাত হয়েছে, আকাশের তারা দেখা যাচ্ছে না, অন্ধকার বেশ গাঢ়। মেঘপুঞ্জও যেন ভারী হয়ে ঝুলে পড়ছে। দরজার আলোর সামনে ম্লান মুখে দাঁড়িয়ে থাকতে দেখলাম স্ত্রীকে। মুখ সাদা। দূর থেকে দূরে মিলিয়ে গেল সেই মূর্তি। ঝড়ের বেগে পেরিয়ে গেলাম একটার পর একটা বাড়ি। সব বাড়ি কালচে মেরে গেছে, সারা শব্দও নেই। চলেছি যেন গোরস্থানের মধ্যে দিয়ে। থমথম করছে চারদিক। ঠিক পেছনেই মধ্যরাতের শেষ ঘন্টা বেজে উঠল একটা গির্জাতে। আচম্বিতে সবুজ আলোয় সবুজ হয়ে গেল সমস্ত পথ। মাথার উপরকার মেঘের রাশি চিরে সবুজ আগুন বর্ষা ফলকের মতো এসে পড়েছে সবুজ পৃথিবীর ওপর। আশ্চর্য সেই আগুন আর আলো দেখেই পলকের মধ্যে বুঝলাম কি ঘটে গেল। তৃতীয় সিলিন্ডার এসে পড়ল আমার ঠিক বাঁদিকের মাঠে। একই সঙ্গে যেন রকেট বিস্ফোরিত হলো মাথার ওপর। যুগপথ বজ্রনাদ আর বিদ্যুতের ঝলসানিতে খেপে গেল আমার ঘোড়া। নক্ষত্রের বেগে ছুটল গাড়ি নিয়ে। বৃথায় রাশ টেনে ধরবার চেষ্টা করলাম আমি। তুফান মাথায় নিয়ে ধেয়ে গেলাম এইভাবে। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে আশপাশে। বাজ পড়ছে কড় কড় কড়াত শব্দে। ছুঁচের মতো বৃষ্টি বিধছে মুখে। পাগলা ঘোড়া ছুটছে তো ছুটছেই। চাবুক মেরেও শায়েস্তা করতে পারছি না। নজর রেখেছি কেবল রাস্তার ওপর, মাঠে ঘাটে না নেমে পড়ে। হঠাৎ দেখলাম কি যেন একটা সৎ করে নেমে গেল পাহাড়ের গা বেয়ে উল্টো দিকে। যা দেখলাম তা আমার রক্ত জমিয়ে দেবার পক্ষে যথেষ্ট। বর্ণনা করবার ভাষা কি আমার আছে? লম্বা লম্বা পাইন গাছের মাথা টপকে
হন হন করে দৌড়াচ্ছে একটা তেপায়া দানব। মড়মড় করে গাছ ভেঙে যাচ্ছে ঠ্যাঙের ধাক্কায়। চকচকে ধাতু দিয়ে গড়া দেহ। দানব নিঃসন্দেহে, তবে রক্ত মাংসের নয়, ধাতুর। বিরাট ইঞ্জিন হেঁটে চলেছে, ছুটে চলেছে, গাছপালা ভেঙে পথ করে নিচ্ছে। কখনো কখনো লম্বা লম্বা ঠ্যাং ফেলে টপকে যাচ্ছে। পরক্ষণেই আমার ঠিক সামনের গাছগুলো দুদিকে সরে গেল। ফাঁকে আবির্ভূত হলো আর একটা ধাতুময় তেপায়া দানব। টগবগিয়ে ঘোড়া ছুটিয়ে আমি চলেছি ঠিক তার দিকেই। শরীরের সমস্ত শক্তি দিয়ে লাগাম টেনে ধরেছিলাম। শিরোপা হয়ে দাঁড়িয়ে গিয়েছিল বেচারি অশ্ব। নিমেষ মধ্যে তার মুখ ঘুরিয়ে নিয়েছিলাম ডান দিকে। আচমকা ওইভাবে বাঁক নিলে দুর্ঘটনা ঘটবে, এ আর আশ্চর্য কি। গাড়ি উল্টে গেল সঙ্গে সঙ্গে। ওপরের আসন থেকে আমি ঠিকরে পড়লাম রাস্তার পাশে একটা খানায়। জলে পড়েছিলাম বলে বেঁচে গেলাম সে যাত্রা। হামাগুড়ি দিয়ে উঠে এসে লুকিয়ে রইলাম একটা ঝোপের মধ্যে। আমার পাশ দিয়েই 100 ফুট উঁচু চলন্ত আতঙ্কটা দমাস দুম শব্দে হাঁটতে হাঁটতে উঠে গেল পাহাড় বেয়ে ওপর দিকে। ঝোপের মধ্যে থেকেই শুনতে পেলাম হন হন করে হাঁটতে হাঁটতে অদ্ভুত চিৎকার করছে তেপায়া দানব, আলু আলু। ডাক শুনেই বোধহয় ছুটে এলো অন্য দানবটা। মুখোমুখি হলো দুজনে। আবার অপার্থিব সেই গর্জনে কেঁপে উঠল দিগদিগন্ত। পাশাপাশি হেঁটে গেল দুজনে মাঠের মধ্যে। হেঁট হয়ে কি যেন খুঁজছে, নিশ্চয়ই তৃতীয় চোঙার সন্ধানে বেরিয়েছে। দূর থেকে মিনিট কয়েক ধরে দেখে গেলাম তাদের অন্বেষণ পর্ব। তারপরেই গুটি গুটি বেরিয়ে এলাম খানার মধ্যে থেকে। অন্ধকারে গা ঢেকে পায়ে পায়ে করে দৌড়ালাম পাইন অরণ্যের দিকে। উদ্দেশ্য আমার একটাই, বাড়ি পৌঁছতে হবে যেভাবেই হোক। অনেক ছুটে, অনেক কষ্ট করে, অনেক বিপদ পেরিয়ে অবশেষে বাড়িতে পৌঁছে গেলাম। দরজা বন্ধ করে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম বটে, কিন্তু একটু পরেই বাইরে একটা আওয়াজ শুনে বেরিয়ে এলাম বারান্দায়। বাগানের অন্ধকারে দেখলাম একটা ছায়ামূর্তিকে আমার দিকেই আসছে। একটু এগুতেই দেখলাম তার ছন্ন ছাড়া বেশ, উদ্ভ্রান্ত চেহারা। মঙ্গল গ্রহীদের কবলে পড়েছিল মনে হচ্ছে। হেঁকে বললাম, ভেতরে আসুন যদি লুকিয়ে বাঁচতে চান। হ্যাঁ বলে দৌড়ে এলো পুরুষ মূর্তিটি। ঘরের আলোয় তাকে দেখলাম ভালো করে। বললাম সবিস্ময়ে, আপনি সোলজার? বলুন তো ব্যাপারখানা কি। যেন কোঁকিয়ে উঠল জোয়ান সৈনিক পুরুষ। ব্যাপার অতি ভয়ানক, টিপে মেরেছে বলতে পারেন। মৃত্যু আর ধ্বংসের স্রোত বইয়ে দিয়েছে, কেউ আর বেঁচে নেই। বলছেন কি? কামান গাড়ি চালাই আমি। কামান নিয়ে যাচ্ছিলাম বালির গর্তটার দিকে। একটা গর্তে পা পড়েছিল আমার ঘোড়ার। ছিটকে পড়েছিলাম খানায়। নিষ্প্রভ চোখে, ক্লান্ত কণ্ঠে বলে চলে ছন্নছাড়া সৈনিক। আচমকা কামান গর্জন শুনলাম পেছনে। মাথার ওপর দিয়ে শন শন করে চলে গেল গোলার পর গোলা। বিস্ফোরণের আওয়াজে কান যখন ভোঁ ভোঁ করছে, ঠিক তখনই আগুন আর মৃত্যু দেখলাম চারপাশে। তেপায়া দানব মারণ রশ্মি ছুঁড়ে চোখের পলক ফেলতে না ফেলতে ধ্বংস করে দিল সবকিছু। ওহ খোদা, কামান ঠিকরে গেল, মানুষ ছিটকে গেল। ঝলকে ঝলকে রশ্মি এসে আগুন জ্বালিয়ে দিল চারধারে। মরার পাহাড় জমে উঠল আমার ওপর। বেঁচে গেলাম শুধু সেজন্যেই। তারপর তারপর রুদ্ধশ্বাসে বলেছিলাম আমি। কাঠ হয়ে পড়ে রইলাম তারপরেও অনেকক্ষণ। দূরে দূরে দেখা যাচ্ছিল ভয়ঙ্কর দানবদের। কি বিরাট, কি বিকট। বুদ্ধি শুদ্ধি লোপ পেয়ে গিয়েছিল কিম্ভূত কিমাকার ওই চেহারা দেখেই। শেষ পর্যন্ত কি হলো? কি আর হবে, গুটি গুটি বেরিয়ে এলাম মরার গাদা ঠেলে। অতি কষ্টে এসেছি এই পর্যন্ত। সৈনিক পুরুষের ক্লান্ত অবসন্ন মুখচ্ছবি দেখে মনটা মুচড়ে উঠল আমার। হতাশায় ভেঙে পড়েছে একেবারেই। পরাজয় যে এত নিষ্করুণ হতে পারে ভাবতে পারেনি কামান চালক। কামানের গোলাও যাদের কিছু করতে পারে না, তারা যে কি বিভীষিকা তা হাড়ে হাড়ে বুঝেছে প্রাণ নিয়ে পালিয়ে আসার পর।
আমরা দুজনে উপরতলায় গেলাম। জানালা দিয়ে তাকালাম মৃত্যু উপত্যকার দিকে। উষার আলোয় দেখা যাচ্ছে ধ্বংসস্তূপ, মরা ছড়িয়ে সর্বত্র। কামান গাড়িগুলো উল্টে ভেঙে চুরে পড়ে আছে উপত্যকাময়, যেন খেলনার গাড়ি। ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। মানুষ আর ঘোড়া, পোড়া গাছ আর ঘাস, ধোঁয়া আর আগুন। যেন শ্মশান ভূমি হয়ে দাঁড়িয়েছে পুরো উপত্যকাটা। করাল আকৃতি নিয়ে দূরে দূরে দাঁড়িয়ে কয়েকটা যন্ত্রদানব। প্রান্তরব্যাপী মৃত্যুর হাহাকার। চোখে জল এসে গেল দুজনেরই। বেশ বুঝলাম, এ বাড়িও আর নিরাপদ নয়। চম্পট দেওয়া দরকার এখনই। সৈনিক পুরুষ বলল, আমি বরং ফিরে যাই আমার বাহিনীতে। আর আমার কাজ হবে স্ত্রীকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া। আমি বললাম। পকেট ভর্তি খাবার দাবার নিয়ে চুপিসারে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। গাছের পাতা নড়লেও চমকে উঠছি দুজনেই। ঘন ঘন দেখছি আশেপাশে। বিশ্বাস নেই যন্ত্রদানবদের। রশ্মি নিক্ষেপ করতে পারে যে কোনো মুহূর্তে। ভয়ে কাঠ হয়ে পা টিপে টিপে পেরিয়ে এলাম একটা জঙ্গল। পৌঁছালাম একটা রাস্তায়। দেখলাম ঘোড়া ছুটিয়ে আসছে একজন সেনাধ্যক্ষ। দূরে সার বেঁধে যাচ্ছে একদল সেনানী। ছুটে গেল আমার সঙ্গী। স্যার, ফিরে যাচ্ছি আমার বাহিনীতে। মঙ্গল গ্রহীরা কিন্তু এই রাস্তা বরাবর রয়েছে। দেখতে কি রকম বেটাদের? ভুরু কুঁচকে সুধায় অশ্বরোহী সেনাধ্যক্ষ। ধাতু দিয়ে তৈরি দানব, 100 ফুট উঁচু। আগুন ছুড়ে মারে মাথার উপরকার বাক্স থেকে। ননসেন্স। মোটেই না, সব সত্যি। পাশ থেকে আমি বললাম। ব্যঙ্গের হাসি হেসে ঘোড়া ছুটিয়ে উধাও হলো সেনাধ্যক্ষ। গ্রাহ্যের মধ্যেই আনলো না আমাদের হুঁশিয়ারি। ঠেলা বুঝবে ক্ষণ, রশ্মি বর্ষণ শুরু হলে। একটু এগোতেই দেখলাম বাড়ি বাড়ি গিয়ে সৈন্যরা প্রত্যেককে বলছে জিনিসপত্র ফেলে রেখে এখনই চলে যেতে। কিন্তু কেউ শুনছে না। চরমে উঠেছে কথা কাটাকাটি। একজনের বড় মায়া ফুলের টবগুলোর ওপর। ব্যাগ ভর্তি করে নিয়েছে। কড়া গলায় বারণ করছে একজন সোলজার। কিন্তু কে শোনে কার কথা? প্রত্যেকেই কিছু না কিছু নিয়ে যেতে চায় বাড়ি থেকে, অথচ খালি হাতে এখনই তল্লাট ছেড়ে চম্পট দেওয়ার হুকুম দিয়ে যাচ্ছে সোলজাররা। হট্টগোলে কান পাতা দেয়। ফুলের টব না নিয়ে যে যাবে না, তার সামনে গিয়ে দাঁড়ালাম আমি। ধমক দিয়ে বললাম, রাস্তার ওদিকে জঙ্গলের ওপারে কি আছে জানেন? না তো। টবগুলো আঁকড়ে ধরে অসহায়ভাবে বলল ফুল পাগল লোকটা। মৃত্যু, মৃত্যু, মৃত্যু তেড়ে আসছে এদিকে। তীব্র স্বরে ফেটে পড়েছিলাম। মৃত্যু উপত্যকার মাঝে টহলদার যন্ত্রদানবগুলোর কথা মনে পড়তেই। রাত হলো, আকাশে তারা ফুটল। একটা মাঠের ওপর 6টা বিরাট কামানের পাশে গোলন্দাজদের দাঁড়িয়ে থাকতে দেখলাম। মাঠের শেষ প্রান্তেও সারি সারি কামান আর সৈন্য দেখা যাচ্ছে তারার ম্লান আলোয়। পাশ দিয়ে যেতে যেতে শুনলাম গোলন্দাজ বাহিনীর কথাবার্তা। একটা না একটা গোলা খেতেই হবে বাছাধনদের। বিদ্যুতের চেয়েও জোরে ছোটে এই কামানের গোলা। ঠেলাটা বুঝবে এবার। থমকে দাঁড়ালাম সেনাধ্যক্ষের পাশে। বয়স্ক পুরুষ, এক মুখ দাড়ি, চোখ কঠোর, চাহনি দূরে নিবদ্ধ। কথা বলছে আপন মনে। আত্মবিশ্বাস খরিত হচ্ছে প্রতিটি শব্দ থেকে। থামা বই। এই মাঠ পেরিয়ে আর এগোতে হচ্ছে না লন্ডনের দিকে। কামানে কামানে ছেয়ে রাখা হয়েছে এখান থেকে লন্ডন পর্যন্ত। সব কটাকেই শেষ করব এখানেই। আত্মশ্লাঘার অবসান ঘটল ঠিক সেই মুহূর্তে। আচম্বিতে মাটি কাঁপিয়ে অন্ধকার প্রান্তরে আবির্ভূত হলো 3টে প্রকাণ্ড যন্ত্রদানব। রুখে দাঁড়ালো গোলন্দাজ বাহিনী। আমরা কিন্তু দৌড়াচ্ছিলাম, প্রাণ হাতে নিয়ে দৌড়ালাম। নিরস্ত্র কোনো নাগরিকই দাঁড়িয়ে রইল না ভয়াবহ লড়াইয়ের পরিণতিটা দেখার জন্যে। পেছন ফিরে আমি কিন্তু দেখেছিলাম একসঙ্গে গর্জে উঠেছে 6টা কামান। শূন্য পথে প্রচণ্ড শব্দে ফেটে যাচ্ছে কয়েকটা বোমা। সনসন করে যন্ত্রদানবদের আশপাশ দিয়ে ধেয়ে যাচ্ছে কামান নিক্ষিপ্ত ধ্বংসদূতেরা। তারপরেই একটা গোলা আছড়ে পড়ল একটা ধাতুময় তেপায়া দানবের ওপর, নির্ভুল লক্ষ্যে।
অগ্নিঝলকে ক্ষণিকের জন্য দেখেছিলাম কালো কালো ছায়ামূর্তির মতো গোলন্দাজ বাহিনী ক্ষিপ্তের মতো কামানের নল ঘুরিয়ে ঘুরিয়ে শেল দেগে যাচ্ছে। অনেক উঁচুতে রক্ত জমানো আকৃতি নিয়ে মহাকায় একটা তেপায়া দানব তাদের ঘাড়ের ওপর এসে পড়ল বলে। দূরে পেছনে দেখা যাচ্ছে নির্ভয়ে এগিয়ে আসছে আরো দুটো বিদঘুটে দানব। ঠিক সেই সময়ে একদম সামনের কিম্ভূত আকৃতিটার একটা পা খান খান হয়ে গেল শেল বিস্ফোরিত হতেই। দিকে দিকে বিচ্ছুরিত হলো অগ্নিঝলক, টুকরো টুকরো যন্ত্রাংশ ঠিকরে গেল আশপাশে। জয়োল্লাসে ফেটে পড়ল সেনাবাহিনী। এই প্রথম ঘায়েল করা গেছে একটা দানবকে। সত্যিই ঘায়েল হয়েছে অজেয় যন্ত্র দানব, মারাত্মক চোট পেয়েছে। ভাঙা পায়ের ওপর বিরাট দেহটা টলমল করে উঠেই আছড়ে পড়ল দড়াম করে। মুহূর্তের মধ্যে কিন্তু বিপর্যয় ঘটিয়ে ছাড়ল জখম হওয়া যন্ত্রদানবের সঙ্গী দুজন। তাপরশ্মি বর্ষিত হলো ঝলকে ঝলকে সেনাবাহিনীর ওপর। কামান, বন্দুক, গোলা বারুদে আগুন ধরে গেল চোখের নিমেষে। প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটল সঙ্গে সঙ্গে। ভয়াবহ সেই বিস্ফোরণের তুলনীয় বিস্ফোরণ জীবনে কখনো শুনিনি বা দেখিনি। সৈন্য সামন্ত পঞ্চত্বপ্রাপ্ত হলো ওই একটা বিস্ফোরণেই। অগ্নিঝলকের মধ্যে দিয়ে শুধু দেখলাম বহু উঁচুতে ঠিকরে যাচ্ছে সৈন্যদের লাশ। সব শেষ, নিমেষ মধ্যে যুদ্ধ খতম। খুব যে বড়াই করেছিল সেনাধ্যক্ষ, মৃত্যু যে এমন অতর্কিতে আসতে পারে কল্পনাও করতে পারেনি। জানি না এই মুহূর্তে তার পিঞ্জরশূন্য নশ্বর দেহটা আস্ত অবস্থায় আছে না টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে মাঠের নানান দিকে। কিন্তু কি আশ্চর্য, মৃত্যু নেই কি তেপায়া দানবের? ভূপাতিত যন্ত্র দানবের ভেতর থেকে গুঁড়ি মেরে বেরিয়ে এলো বিরাটাকার একজন মঙ্গল গ্রহী। কদাকার সেই দেহ কমন প্রান্তরে যা দেখে রক্ত হিম হয়ে গিয়েছিল আমার। সেই বিভৎস চোখ, সেই কিলবিলে সুর, গুটি গুটি বেরিয়ে এসে যন্ত্রপাতি মেরামতি নিয়ে ব্যস্ত হলো মাঠের মধ্যেই। আমরা পৃথিবীর মানুষরা ছেঁড়া কাপড় যেভাবে সেলাই করে নিই ছুঁচ দিয়ে অনায়াসে, খণ্ড বিখণ্ড যান্ত্রিক পাখানাকেও সেই রকম অতি সহজে ঠিক করে নিল বিদঘুটে মঙ্গল গ্রহী। তুখোড় কারিগর বটে। যন্ত্রশিল্পে কতখানি দক্ষতা থাকলে এত সহজে এত কম সময়ে মেশিন মেরামত করা সম্ভব হয় তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ভগ্নপা ঠিক হয়ে যেতেই এক ঝটকান দিয়ে ফের সোজা হয়ে দাঁড়ালো যন্ত্রদানব। গুলি, বারুদ, কামান, বন্দুক ফেটে উড়ে যেতেই এবং একই সঙ্গে আশপাশের বনভূমিতে আর ঘরবাড়িতে আগুন লেগে যেতেই লোকজন পালিয়েছিল যে যেদিকে পারে। পালিয়েছিলাম আমিও। তারপর একটা ঝোপের মধ্যে হামাগুড়ি দিয়ে ঢুকে ঘুমিয়ে পড়েছিলাম ক্লান্ত দেহে। প্রান্তর জুড়ে যখন বিরাজ করছে ধোঁয়া আর আগুন, উৎকট গন্ধেও ঘুমের ব্যাঘাত ঘটেনি আমার। এতই ক্লান্ত হয়েছিলাম সেই রাতে। ঘুম ভাঙার পর দেখলাম আমার পাশে বসে একজন পাদ্রী। তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছিল আমার। শুষ্ক কণ্ঠে জল চেয়েছিলাম তার কাছে। বিষমুখে ঘাড় নাড়তে নাড়তে পাদ্রী জানিয়েছিল জল টল কিছুই নেই তার কাছে। পরক্ষণেই ক্ষিপ্তের মতো হাত পা ছুঁড়ে সে কি চিৎকার! মাথাটা সাফ করবার জন্যে পায়চারি করছিলাম মশাই, হঠাৎ একই কাণ্ড! আগুন, ভূমিকম্প, মৃত্যু! আমি হাঁ করে তাকিয়ে রইলাম। মাথা খারাপ হয়ে গেল নাকি পাদ্রী সাহেবের? দুই চোখ ঠেলে বেরিয়ে এসেছে, মুখ বিকৃত হয়ে গেছে প্রচন্ড উত্তেজনায়। ষাঁড়ের মতো চেঁচিয়ে যাচ্ছে আপন মনে, শেষ শেষ, পৃথিবীর শেষ! পাপে ভরে উঠেছিল এই পৃথিবী, তাই শেষ হয়ে গেল মানুষ জাতটা। বেশ বুঝলাম নারকীয় কাণ্ড কারখানা সচক্ষে দেখে মাথাটাকে বিগড়ে বসে আছে পাদ্রী সাহেব। পাগল হয়ে গেছে একেবারেই, বদ্ধ উন্মাদ। অন্ধকারের মধ্যে পাগলের প্রলাপ আরো কতক্ষণ শুনতে হতো জানি না। আচমকা টনক নড়ল দূরে দুটো চলমান তেপায়া দানবকে দেখে। মনে পড়ল সেই সেনাধ্যক্ষের স্বগতোক্তি, লন্ডন পর্যন্ত সর্বত্র কামান সাজানো আছে যন্ত্রদানবদের রুখে দেওয়ার জন্যে। ঊর্ধ্বশ্বাসে দৌড়ে
অনেকটা পথ এসেছি ঠিকই, কিন্তু ঝোপঝাড়ে নিশ্চয়ই ওত পেতে আছে কামান আর গোলন্দাজ বাহিনী। এখনই শুরু হবে গোলাবর্ষণ। প্রচণ্ড নির্ঘোষে এখনই খান খান হয়ে যাবে রাতের নিঃশব্দতা। যন্ত্রদানবরা যতই শক্তিধর হোক না কেন, অপরাজেয় যে নয় তার প্রমাণ তো দেখেই এসেছি। তাক করে আঘাত হানতে পারলে ওদের ধরাশায়ী করতে বেশি সময় লাগবে না। কিন্তু এ কি হাল! রশ্মি বর্ষণের ধার দিয়েও যে গেল না বিকট দানবেরা। ভেবেছিলাম মারণ রশ্মি ঝলকে ঝলকে নিক্ষিপ্ত হবে কামান বর্ষণ শুরু হলেই, কিন্তু তার আগেই আর একটা সাংঘাতিক অস্ত্র প্রয়োগ করল মঙ্গল গ্রহীরা। কালো ধোঁয়া। দৃশ্যটা অবর্ণনীয়। লম্বা লম্বা পাইন গাছকে অবলীলাক্রমে টপকে বেরিয়ে এলো তেপায়া দানবরা। পরক্ষণেই প্রত্যেকের মাথার বাক্স থেকে তীব্র বেগে ঠিকরে এলো কালো ধোঁয়া। দু চারটে কামান গর্জে উঠেছিল ঠিক সেই মুহূর্তে। মানুষ পোকাদের অস্ত্রশস্ত্র লুকানো রয়েছে ঠিক কোন জায়গাগুলোতে মঙ্গল গ্রহীরা জেনে গিয়েছিল, সেই কারণেই ধোঁয়া নিক্ষেপ করল ঠিক সেই দিকে। মারাত্মক সেই ধোঁয়া ছড়িয়ে গেল জমি ঘেঁষে, উপত্যকায় দিকে দিকে গড়িয়ে গিয়ে ঢুকে গেল প্রতিটা খাঁজে খাঁজে, ফাঁকে ফোকরে। নিঃশ্বাসের সঙ্গে বিষ ধোঁয়া ফুসফুসে প্রবেশ করতেই মরণের কোলে ঢলে পড়ল আমাদের সেনানীরা। নিস্তব্ধ হয়ে গেল কামানগুলো, নিস্তব্ধ হয়ে গেল সমস্ত প্রান্তর। ঘন কালো ধোঁয়ায় কালো হয়ে গেল চারদিক। বাড়ি ঘরদোর পর্যন্ত ঢেকে গেল কালো ধোঁয়ায়। ঘরের মধ্যে থেকেও রেহাই পেল না আবাল বৃদ্ধ বনিতা। চকিত মৃত্যু সবাইকেই নিয়ে গেল পরলোকে। নিষ্ঠুর মৃত্যুদূতেরা দাঁড়িয়ে রইল কেবল প্রান্তরের মাঝে। চারিদিক নীরব নিস্তব্ধ হয়ে যেতেই, প্রাণের সমস্ত স্পন্দন চারদিকে থেমে যেতেই স্তব্ধ করল কালো ধোঁয়া বর্ষণ। পিচকিরির মতো এতক্ষণ যে ধূম্রপুঞ্জ তীব্র বেগে ধেয়ে যাচ্ছিল দিকে দিকে, অকস্মাৎ তা বন্ধ করে দিয়ে ধোঁয়ার উপর ছিটিয়ে দিল বাষ্পধারা। গরম বাষ্প মুহূর্তের মধ্যে সাফ করে দিল মাটি ঘেঁষে গড়িয়ে যাওয়া তাল তাল বিষ ধোঁয়াকে। পরিষ্কার হয়ে গেল মৃত্যু উপত্যকা। এভাবেই চলল। পোকামাকড়ের বাসায় ধোঁয়া ছড়িয়ে দিয়ে মানুষ যেভাবে বাসা পরিষ্কার করে নেয়, মঙ্গল গ্রহীরা ঠিক সেইভাবে বিষ গ্যাস ছড়িয়ে দিতে লাগলো লন্ডনের দিকে এগোনোর সময়। 100 ফুট উঁচু বাক্সে বসে হারামজাদারা ঠিক আঁচ করে নিয়েছে কোথায় কোথায় লুকানো আছে কামান আর সৈন্য। কালো ধোঁয়া ছড়িয়ে দিয়েছে ঠিক সেইখানে। ধ্বংসস্তূপের পর ধ্বংসস্তূপ রচনা করে বীর দর্পে এগিয়ে গেছে জনবহুল লন্ডন শহরের দিকে। বাধা পায়নি কোথাও, বাধা দেওয়ার মতো বেঁচে ছিল না কেউ। মৃত্যুর হাহাকার পর্যন্ত শোনা যায়নি কোনোখানে। তেপায়া দানবরা এসেছে চকিতে, প্রাণের প্রদীপ নিভিয়ে দিয়েছে নিমেষে। গণহত্যা চালিয়ে গেছে নির্মমভাবে। অচিরেই নিঃসীম আতঙ্কে কাঠ হয়ে গেল লন্ডনবাসীরাও। খবর পৌঁছেছে সেখানেও। পোকামাকড়দের মতো মানুষ মারতে মারতে বিকট দর্শন যন্ত্রদানবদের চালিয়ে নিয়ে আসছে মঙ্গল গ্রহীরা। এ খবর সেখানে পৌঁছাতেই শিউরে উঠল প্রতিটি মানুষ। এখন উপায়? লন্ডনের গণ আতঙ্ক কি পর্যায়ে পৌঁছেছিল পরে তা শুনেছিলাম আমার ভাইয়ের মুখে। ও তখন লন্ডনেই ছিল। সকালের দিকে জানালায় দাঁড়িয়ে দেখেছিল খবরের কাগজ ফিরি করছে কাগজওয়ালা, আর চেঁচিয়ে যাচ্ছে তারও স্বরে, বিপদ বিপদ, দম আটকে মৃত্যু, কালো ধোঁয়া। কাগজ নিয়ে প্রথম পৃষ্ঠায় চোখ বুলিয়েই থ হয়ে গিয়েছিল আমার ভাই। প্রধান সেনাপতির হুঁশিয়ারি ছাপা হয়েছে বড় বড় করে। তলায় মঙ্গল গ্রহীদের ধ্বংসযজ্ঞের লোমহর্ষক ফটোগ্রাফ। কমান্ডার ইন চিফ বলেছেন, বিষ ধোঁয়ার মেঘ ছড়িয়ে দিচ্ছে মঙ্গল গ্রহীরা। নিশ্চিহ্ন করেছে সৈন্যবাহিনীকে। এগোচ্ছে লন্ডনের দিকে। পালানো ছাড়া বাঁচার পথ আর নেই। ফলে প্যানিক ছড়িয়ে পড়েছিল গোটা লন্ডন শহরে। 60 লক্ষ নগরবাসী একই সঙ্গে লন্ডন ছেড়ে ছুটল উত্তর দিকে। সে এক অবর্ণনীয় দৃশ্য। যত দূর চোখ যায় কেবল মানুষ আর মানুষ। কাতারে কাতারে মানুষ প্রাণের ভয়ে পালাচ্ছে। প্রাণ প্রিয় শহর ছেড়ে অন্য গ্রহ থেকে মাত্র জনা কয়েক আগন্তুক আততায়ীর ভয়ে।
তাদের চোখে দেখেনি কেউই, শুধু শুনেছে বর্ণনা। হাত পা ঠান্ডা হয়ে গেছে অসামান্য কাণ্ডকারখানা শুনেই। সুতরাং দে চম্পট, দে চম্পট, দে চম্পট। লন্ডন শহর খালি হয়ে গেল। আমার ভাই কোনো মতে পৌঁছালো নদীর ধারে। জাহাজে তখন তিল ধরনের জায়গা নেই, এত লোক উঠেছে এবং তখনও উঠছে যে জাহাজটাই না ডুবে যায়। যারা উঠতে পারেনি তাদের চেঁচামেচি হট্টগোলে কানের পোকা বেরিয়ে যায় আর কি। ভাই আমার এদিকে খুব চৌকস, অত ভিড়ের মধ্যেও নিজের জায়গা করে নিয়েছিল জাহাজে। সঙ্গে সঙ্গে চিমনি দিয়ে গলগলিয়ে কালো ধোঁয়া ছেড়ে জাহাজ সরে এসেছিল তীর থেকে তফাতে। আর ঠিক তখনই বহু দূরে দেখা গিয়েছিল দীর্ঘদেহী এক যন্ত্রদানবকে। বহু দূরে থাকায় তখনও কালো বিন্দুর মতো মনে হচ্ছিল, কিন্তু যেভাবে বাড়িঘরদোর কারখানা টপকে এগিয়ে আসছিল তাতেই বোঝা গিয়েছিল তেপায়া দানব লম্বায় কতখানি। জাহাজ থেকে বহু দূরের সেই চলমান বিভীষিকাকে দেখে চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছিল আমার ভাইয়ের। শোনা কথা যে এতখানি বুক কাঁপানো সত্যি হতে পারে, হাড়ে হাড়ে তা টের পেয়েছিল। সেই প্রথম সচক্ষে মঙ্গল গ্রহীদের যন্ত্রমানব দেখেই নাকি ধাত ছেড়ে যাওয়ার উপক্রম হয়েছিল জাহাজ শুদ্ধ প্রত্যেকেরই। তেপায়া দানবের দল দেখতে দেখতে এসে পৌঁছেছিল জলের ধারে। জাহাজ ভর্তি মানুষ পালাচ্ছে দেখে লম্বা লম্বা ঠ্যাং বাড়িয়ে জলেও নেমে পড়েছিল। তাড়া করেছিল পেছনে। ফুল স্পিডে জাহাজ চালাতে হুকুম দিয়েছিলেন ক্যাপ্টেন। থরথর করে কাঁপছিল চিমনি, আর গোটা জাহাজটা পুরোদমে ইঞ্জিন চলায়। তা সত্ত্বেও মনে হয়েছিল যেন শামুকের গতিতে যাচ্ছে জাহাজটা। অবিশ্বাস্য বেগে পেছনে তাড়া করে আসছে করাল যন্ত্রদানব। আচমকা কাত হয়ে পড়েছিল জাহাজ। তাল সামলাতে না পেরে ঠিকরে পড়েছিল আমার ভাই। পরক্ষণেই দেখেছিল প্রায় 100 গজ দূর দিয়ে একটা লোহার জাহাজ জল তোলপাড় করে ছুটে যাচ্ছে আগুয়ান বিভীষিকার দিকে। দেখেই উল্লসিত হয়েছিল আমার ভাই। চিনতে পেরেছিল জাহাজটাকে, টর্পেডোবাহী যুদ্ধ জাহাজ সোজা তেড়ে যাচ্ছে তেপায়া দানবের দিকে। তারপরেই শোনা গিয়েছিল যেন বজ্র নির্ঘোষ। গর্জে উঠেছিল টর্পেডো কামান। তাল তাল ধোঁয়া ঠিকরে গিয়েছিল কালো জলের ওপর দিয়ে। অন্ধকারের বুক চিরে নক্ষত্র বেগে ধেয়ে গিয়েছিল সাক্ষাৎ যমদূত, বিস্ফোরকে ঠাসা টর্পেডো। আচমকা উৎপাতকে শটান ধেয়ে আসতে দেখে যন্ত্রদানবও সজাগ হয়ে গিয়েছিল এবং রশ্মি বর্ষণ করেছিল পলকের মধ্যে। ফলটা হলো ভয়ানক। পিলে চমকে গিয়েছিল আমার ভাইয়ের। লোহার তৈরি অমন মজবুত গোটা যুদ্ধ জাহাজটা ফেটে চৌচির হয়ে অনেক দূর পর্যন্ত ছিটকে ছিটকে পড়ল চোখের নিমেষে। রশ্মি ঝলকের সঙ্গে সঙ্গে চোখ ধাঁধিয়ে গিয়েছিল প্রচন্ড ঝলসানিতে। সে কি ফ্ল্যাশ! যেন লক্ষ বিদ্যুৎ একযোগে আছড়ে পড়েছিল লোহার জাহাজটার ওপর। পরের মুহূর্তে দেখা গেল জাহাজ নিশ্চিহ্ন। পেছনে দাঁড়িয়ে কুটিল যন্ত্রদানব, যেন কিছুই হয়নি, ছেলে খেলা করে গেল এই মাত্র। সুযোগটা সদ্ব্যবহার করেছিল ছোট্ট জাহাজের ক্যাপ্টেন। ফুল ফোর্সে ইঞ্জিন চালিয়ে মানুষ ঠাসা জলযানকে নিয়ে গিয়েছিল গভীর সমুদ্রের দিকে। অন্ধকার যখন বেশ গাঢ় হয়ে এসেছিল, চিৎকার শোনা গিয়েছিল ক্যাপ্টেনের কণ্ঠে। আঙুল তুলে কি যেন দেখাচ্ছেন বহু দূরে।